ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা আপাতত ভীষণ ছোট ধরনের কোম্পানি, মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি। এরা ওয়্যার বানায়, স্টিল যে ওয়্যার থাকে, বিভিন্ন ধরনের ওয়্যার থাকে, তার মধ্যে স্টিল ওয়্যার এরা তৈরি করে এবং এক্ষেত্রে এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিটিকে স্টাডি করা, যে এই কোম্পানিটি এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে তবে কিন্তু ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে। আর এ ধরনের ছোট কোম্পানিতে তো প্রচণ্ড রিস্ক থাকে, মানে রিস্ক তো প্রচণ্ড থাকে, সেটা আর বলতে হয় না। কারণ এই ছোট কোম্পানি, মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট একটাই রয়েছে, কোনো কারণবশত এটা বন্ধ হয়ে গেলে এদের ব্যবসাই বন্ধ। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা প্রচণ্ডভাবে ঠিকঠাক রাখতে হয় এই ধরনের স্টকে। আর এই ধরনের স্টকে এদের যে বিজনেসটা, সেটা কিন্তু মানে কোয়ার্টারলি এদেরকে ট্র্যাক করতে হয় যে এদের বিজনেসে গ্রোথটা তারা ধরে রাখতে পারছে কি না। তো এ ধরনের কোম্পানি যদি তাদের বিজনেসের গ্রোথটা ধরে রাখতে পারে তবে কিন্তু খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হয় এবং মানে এদের গ্রোথটা বড় হয়। মানে বড় কোম্পানিতে পরিণত হওয়াটা পরের ব্যাপার, কিন্তু গ্রোথটা আর কি, যে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোনো, এই ব্যাপারগুলো কিন্তু দ্রুত হয়। যেমন মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যেগুলো কোম্পানি এগোচ্ছে সেগুলোর যে গ্রোথটা থাকবে, যে হারটা থাকবে, তার চেয়ে কিন্তু বেশি হয়। তো যাই হোক, সব কিছুই নির্ভর করে সেই কোম্পানির বিজনেসের উপর। আজকে এই কোম্পানিটি যে অবস্থায় রয়েছে সেটা 10 বছর পর বড় কোম্পানিতে পরিণত হবে কি না সেটা সেই কোম্পানির ম্যানেজমেন্টও বলতে পারে না। কিন্তু হ্যাঁ, ইনভেস্টরের চোখ দিয়ে যদি দেখেন, তাদের বিজনেসে যদি গ্রোথটা থাকে, গ্রোথটা যদি তারা ধরে রাখতে পারে, তবেই কিন্তু সেই কোম্পানি বড় কোম্পানিতে পরিণত হতে পারে। তো আপাতত এই কোম্পানির মধ্যে কিন্তু খুব সুন্দর গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটি ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এদের ডেটাগুলো, এদের বিজনেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা হচ্ছে। এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। অবশ্যই মাথায় রাখবেন, এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে রিস্ক প্রচণ্ড থাকবে। রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়, যেটা কোম্পানির নাম হচ্ছে কৃতিকা ওয়্যার লিমিটেড। তো এরা কিসের বিজনেস করে? এরা হচ্ছে স্টিল ওয়্যার, মানে বিভিন্ন ধরনের ওয়্যার হয়, তার মধ্যে এরা স্টিল ওয়্যার তৈরি করে। এদের 2004 সাল থেকে এরা ব্যবসা করছে এবং এদের যে মেইন কোম্পানি সেটা হচ্ছে জয় হনুমান গ্রুপ রয়েছে, সেই গ্রুপের কোম্পানি এটা। তো এই কোম্পানির যদি প্রোডাক্টগুলো দেখেন, যে মিল স্টিল ওয়্যারগুলো থাকে, তারপরে জিআই স্টে ওয়্যারগুলো থাকে, যেগুলো দিয়ে রড বাইন্ডিং হয়, এ ধরনের কাজগুলো হয়। তারপরে গ্যালভানাইজ স্ট্যান্ড, 8 দিনের জন্য যে তারগুলো ব্যবহার করা হয় সেগুলো তারা তৈরি করে। এসিএসআর কোর ওয়্যার সেগুলো তৈরি করে। তারপরে কটন বেইলিং ওয়্যার সেগুলো তৈরি করে। ইন্ডিপেন্ডেন্ট পিসি ওয়্যার, স্প্রিং স্টিল ওয়্যার, স্প্রিংয়ের জন্য যে স্টিলগুলো ব্যবহার করা হয় সেগুলো তৈরি করে। তারপরে আমব্রেলা রিপ ওয়্যারগুলো, যে ছাতার মধ্যে যে যে ওয়্যারগুলো থাকে আর কি, সেগুলো তারা তৈরি করে। রোলিং শাটার ওয়্যার, পিসি স্ট্যান্ডস, এ ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এদের প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু এখনও ডাইভার্সিফাইড না, মানে এই কয়েকটা প্রোডাক্টের মধ্যেই আপাতত সীমাবদ্ধ রয়েছে। এদের প্রোডাকশন ক্যাপাসিটি আপাতত একটাই রয়েছে, দেখুন যেটা রয়েছে সানক্রেইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে, হাওড়াতে, মানে পশ্চিমবঙ্গে যেটা রয়েছে, যেটার ক্যাপাসিটি রয়েছে 66,200 মেট্রিক টন পার অ্যানাম, মানে প্রত্যেক বছর 66,200 পর্যন্ত তাদের ক্যাপাসিটি আপাতত রয়েছে। কিন্তু এদের যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, ক্লায়েন্টগুলো দেখলে কিন্তু একটা কনফিডেন্স জাগে। বাজাজ ইলেকট্রিক্যালসের মতো বড় কোম্পানি রয়েছে, বিআরবি, বিএনটি গ্রুপ রয়েছে, তারপরে কার্বন রয়েছে, গোদরেজ রয়েছে, গোদরেজ অ্যান্ড বয়েস, তারপরে হিন্দুস্তান আরবান ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি রয়েছে, কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন রয়েছে, টাটা প্রজেক্ট, ভোল্টাস, পাওয়ার গ্রিড, এরকম বড় বড় কোম্পানিও কিন্তু তাদের ক্লায়েন্টের মধ্যে রয়েছে। তো এই ব্যাপারগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় যে তারা তাদের বিজনেসটা বাড়াচ্ছে কিনা, তাদের ক্লায়েন্ট বেস, তাদের বিজনেস নেটওয়ার্কটা বাড়াচ্ছে কিনা। তো আপাতত যে অবস্থায় রয়েছে একেবারেই ছোটো ধরনের কোম্পানি, সেক্ষেত্রে এদের যে ক্লায়েন্টগুলো কিন্তু মোটামুটি তারা ধীরে ধীরে বড় বড় ক্লায়েন্ট তারা ধরছে। তো এই কোম্পানির যদি দেখেন এদের রেভিনিউ ব্রেকআপ, এদের প্রোডাক্ট সেলস থেকেই 96% মতো তাদের রেভিনিউ আসে, আর অপারেটিং রেভিনিউ আর আদার্স ইনকাম থেকে 4% মতো আসে। এরা ডোমেস্টিক মার্কেটেই ম্যাক্সিমাম বিজনেসটা করে, 99% রেভিনিউ ডোমেস্টিক মার্কেট থেকেই আসে, আর 1% মতো আসে এক্সপোর্ট থেকে। তারা কিন্তু এক্সপোর্টের দিকেও মনোযোগ দিচ্ছে, তে আমাদের দেশ ছাড়া বাইরের দেশেও কিন্তু তাদের প্রোডাক্ট তারা ছড়ানোর চেষ্টা করছে। তো
এই গেল এর বিজনেসটা, এর বিজনেসের যেটা ওভারভিউ রয়েছে। এখন এর ডেটাগুলো দেখুন। তার আগে দেখুন এই কোম্পানি কেমন রিটার্ন দিয়েছে। দেখুন এটা 2022 সাল থেকে মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত 324% মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে। এটা মার্কেটে মোটামুটি 1.5-2 বছর হলো আর কি। এই 1.5-2 বছরে মোটামুটি 325% মতো রিটার্ন দিয়েছে, যেটা শেয়ার দর 20 টাকারও কমে রয়েছে। আজকের ডেটে যদি দেখেন, যে ডেটে ভিডিওটা হচ্ছে 8/8/2024, আজকের ডেটে 19 টাকা 93 পয়সা চলছে। তো আজকের ডেটে কিন্তু এর ফিনান্সিয়াল রেজাল্ট রয়েছে 8ই আগস্ট এর ফিনান্সিয়াল রেজাল্টটা, তো সেটার প্রতি নজর রাখবেন, যেটার আপডেট দিয়ে দেওয়া হবে। তো ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, গত 6 মাসে 35% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 263% মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো এখন দেখে নিই এই গতির সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা। যেমন শেয়ার দরে গ্রোথ হচ্ছে, মানে এ ধরনের ছোট অনেক কোম্পানি মার্কেটে পাবেন যেগুলো শেয়ার দরে গতি আছে কিন্তু তাদের বিজনেসে কোনো গতি নেই, গ্রোথ নেই। তো সেগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয়। তো এর যে শেয়ার দরের গতিটা আছে তার সঙ্গে তাদের বিজনেসের সামঞ্জস্য রয়েছে কিনা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো তার আগে দেখিনি এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। এর মার্কেট ক্যাপিটাল দেখুন মাত্র 531 কোটি মার্কেট ক্যাপিটাল, 1000 কোটিও নেই এখনও। এর যে প্রাইস আর্নিং রেশিওটা খুব যে হাই ভ্যালুয়েশনে রয়েছে তা না, 51 মতো রয়েছে, ঠিকঠাকই বলা যায়। এর যদি আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন, রিটার্ন অন ইকুইটি 13% মতো রয়েছে। ফেস ভ্যালু আপাতত 2 রয়েছে, আর ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এখন দেখুন এদের মূল বিষয়, তাদের বিজনেসের গ্রোথটা। তো একেবারে লং টার্মের হিসেবেই দেখে নেব। তো যদি 2020 থেকে দেখুন তখন এদের সেলস হতো 171 কোটি, তারপরে সেটা পরের বছর বেড়ে হলো 135 কোটি, তারপরের বছর বেড়ে হলো 244 কোটি, তারপরের বছর বেড়ে হলো 282 কোটি, তারপরের বছর 432 কোটি, মানে এখন পর্যন্ত আর কি 432 কোটি। তো বুঝতে পারছেন তারা কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের বিজনেসে। এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে তাদের সেলস, তার মানে তাদের বিক্রি বাট্টা কিন্তু বাড়ছে, তাদের ব্যবসা বাড়ছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটির ক্ষেত্রেও 2020-তে ছিল 5 কোটি 7 কোটি এরকম, তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল 2 কোটি 1 কোটি, তারপরে ইদানিং কিন্তু বাউন্স ব্যাক করেছে 4 কোটি 2022-এ, তারপরে 2023-এ 6 কোটি, তারপরে 6 থেকে একেবারে 10 কোটি এবারে পর্যন্ত যে হিসাব রয়েছে। তো এর যে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকের ডেটেই পাওয়া যাবে। তো সেটার দিকে নজর রাখবেন যে গ্রোথ তাদের অব্যাহত রয়েছে কিনা। এদের যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান, ব্যালেন্স শিটেও রিজার্ভ যদি দেখুন 2020-তে এদের রিজার্ভ ছিল 46 কোটি, তারপরের বছর 47 কোটি হলো, তারপরের বছর 51 কোটি হলো, তারপরের বছর 56 কোটি হলো। এখন পর্যন্ত তাদের যে রিজার্ভ সেটা 56 কোটির মতো রয়েছে। আর যদি ঋণ দেখেন সেক্ষেত্রে মানে রিজার্ভ তারা গ্রো করছে কিন্তু, কারণ তারা প্রফিটেবল কোম্পানি, প্রফিটেবিলিটি থেকে তারা রিজার্ভ বাড়াচ্ছে। আর ঋণ যদি দেখেন, ঋণও রয়েছে 22 কোটির মতো দেখাচ্ছে ঋণ, সেটা আগে বেশি ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। দেখুন আগে লং টার্মের ঋণ যদি দেখেন 2018-19-এ 12 কোটি 9 কোটি এরকম ছিল, এখন কমাতে 2.25 কোটি রয়েছে তাদের ঋণ লং টার্মে, যেখানে তাদের রিজার্ভ রয়েছে 56 কোটি। তো অনেকটাই স্ট্রং রয়েছে তাদের যে ব্যালেন্স শিটটা। শর্ট টার্মেই বেশিরভাগ ঋণ রয়েছে 19.76 কোটির মতো। তো লং টার্মের যে মানে শর্ট টার্মের যেগুলো সেগুলো মানে কম সময়ের মধ্যে লেনদেন হয়ে যায়, তো সেগুলো নিয়ে সমস্যা নেই। আর ইদানিং যে শর্ট টার্মের ঋণ সেটাও কিন্তু তারা দিন দিন কমাচ্ছে। আর এর যদি আপনি দেখেন লায়াবিলিটি, তো যাই হোক ওভারঅল যদি আপনি দেখেন সিনারিওটা, তাতে এদের ব্যালেন্স শিটটাও কিন্তু তার মধ্যেও স্ট্রেন্থ রয়েছে। তারা রিজার্ভ কিন্তু দিন দিন গ্রো করছে আর ঋণ দিন দিন কমাচ্ছে। এবার এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পাবেন এদের প্রমোটার রয়েছে 72.55%। আর ইদানিং যে কমিয়েছিল দেখুন 2023-এ 72 থেকে 59 হয়েছিল প্রমোটর, তারপরে কিন্তু প্রমোটররা আবার হোল্ডিং বাড়িয়েছে 72.55, এখন 72.55 রয়েছে। আর এখনও এফআইডিআই এত ছোট ধরনের কোম্পানিতে রিস্ক নিতে চান না, তো পাবলিকই রয়েছে বাকিটা, 47%-এর মতো পাবলিক রয়েছে। তো মানে স্ট্রং, খুব ফাটাফাটি ব্যালেন্স শিট, মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন না হলেও কিন্তু ঠিকঠাকই রয়েছে, কারণ প্রমোটররা যথেষ্ট আস্থা দেখাচ্ছে। তারা যে হোল্ডিং বেচছে আর সেটা পাবলিকের ঘাড়ে চলে যাচ্ছে সেটা কিন্তু না, তারা একবার কমিয়েও ছিল কিন্তু পরে কিন্তু আবার অ্যাকোয়ার করেছে। তো যাই হোক এই কোম্পানি কিন্তু কিছু কর্পোরেট অ্যাকশনও দিয়েছে, মানে বোনাস দিয়েছে, কিছুদিন আগে কিন্তু বোনাস দিয়েছিল 2:1 হারে। তো এইগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে, তাদের বিজনেস যে ঠিকঠাক চলছে, গ্রোথ হচ্ছে কিনা এইসব ব্যাপারে। তো আপনি যদি গত 3 বছরের এদের কম্পাউন্ডিং গ্রোথ, প্রফিট গ্রোথ দেখেন, সেটা 185%-এর মতো। গত 5 বছরে 9% হিসাবে তারা প্রত্যেক বছর কিন্তু গ্রোথ দেখিয়েছে। আপনি সিএজিআর যদি দেখেন, স্টক প্রাইসের সিএজিআর গত 5 বছরে 54% হিসাবে কিন্তু বেড়েছে।
তো গ্রোথ কিন্তু রয়েছে, এদের যে ডেটাগুলোর মধ্যে দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেই জন্য এই কোম্পানিটিকে সম্ভাবনাময় একটা কোম্পানি হিসাবেই ধরা হচ্ছে, যে ভবিষ্যতে মানে যে ধরনের গ্রোথ তারা দেখাচ্ছে, কনসিস্টেন্সি দেখাচ্ছে, সেটা যদি ধরে রাখতে পারে তবে কিন্তু ভবিষ্যতে একটা বড় কোম্পানিতে পরিণত হতে পারে। এবং এটা যেহেতু ছোট অবস্থায় রয়েছে, একেবারে ছোট অবস্থায় রয়েছে, সেহেতু এদের গ্রোথটা কিন্তু খুব দ্রুত হতে পারে। তো সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে। তো সেই জন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না, এগুলো স্টাডি পারপাসে থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, কারণ আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারও না কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও না। আর আপনি অবশ্যই, এগুলো ভীষণ ছোটো ধরনের কোম্পানি, প্রচণ্ড রিস্কি হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য